নমস্কার, এনকে টিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আমি মৌটুসী বিশ্বাস আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন সুপ্রসিদ্ধ নৃত্যশিল্পী এবং পারকাশনিস্ট সেবায়ন রায়চৌধুরী। নমস্কার। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা প্রথমেই জানতে চাইব যে আপনার সাংস্কৃতিক আঙিনায় আসার গল্পটা। এটা একটা তুমি গল্প বলেছো, আমি তুমিই বলছি গল্প বলেছো। এটা সত্যি কথাই, এটা একটা গল্পই। আচ্ছা। মানে একবার কি হলো, পুজোর পর আমরা তখন মালগ্রামে থাকতাম। তার বছর দেড় বছর আগে হয়তো আমরা অম্বিকাবতীতে শিফট করেছি। তো পুজোর পর পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয়। তো গণনাট্য সংঘ মালগ্রামে গেছে অনুষ্ঠান করতে, আইপিটিএ। তো অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান শেষ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপর যা হয় গাড়ির অপেক্ষা। তখনকার সময় একটা গাড়ি দিয়ে বারবার নিয়ে যাওয়া হতো শিল্পীদেরকে। তো আমরা বসে গল্প করছি, তখন কমলেশ ভট্টাচার্য, মিঠু, যে ওই নান্দনিকে নাটক করে, তো ও আমার সম্পর্কে মামাও লাগে। তো আমরা বসে গল্প করছি, আমার সাথে সত্যজিৎ বসুও ছিল। তো ও বলছে শুভদাকে, তোমরা তো এত অনুষ্ঠান করো, আমাদের এই দুটো ছেলেকে নাও না তোমরা। হ্যাঁ, যে সেবায়ন, ও খুব ভালো গান করে, মানে গান শেখেনি, গান করে তোমাদের সাথে যুক্ত করতে পারো। আর সিনেমার গানের টানের সাথে নাচ করে জয়, ওকে যদি তোমরা নাচে নাও তাহলে খুব ভালো হয়। তো ওরা বললো ঠিক আছে, আমাদের সামনেই অনুষ্ঠান আছে, আমরা খবর করব। শেষ কথা এখানে শেষ হয়ে গেল। তার এটা অক্টোবরের শেষ পার্টে, 94-95 এরকম সময়, তখন আমরা কলেজে পড়ি। তো আমরা কিন্তু অনেক বড় হয়, আমি এবং জয় বসু, আমরা অনেক বড় হয়ে নাচে। আচ্ছা, মানে ছোটবেলার থেকে এটার কোনো ব্যাপার ছিল না? না, ছোটবেলা থেকে আমরা মানে ছোটবেলা থেকে কোনো সাংস্কৃতিক অন্য কোনো কর্মকাণ্ডে না, মানে এমনি হয়তো আমাদের পাড়ায় অনুষ্ঠান হতো, তখন আমরা একটু ওই রবীন্দ্র জয়ন্তীতে ছোট ছোট অনুষ্ঠান হতো, ওগুলোতে আমরা পার্টিসিপেট করতাম। কোনো সময় কবিতা, গান যা হয়। তো তারপর কি হলো, ওই ওরা খবর দিল, তখন কালিকা প্রসাদ শিলচরে, কালিকা তখন তবলা বাজাতো। তো এখনো মনে আছে, কালিকাদা এসে তখন আমরা কালিকাদাই বলতাম, বিশেষ করে আমি। তারপর আমার বিয়ের পর উনি আমার খুড়ো শ্বশুর হয়ে যান, যাই হোক। তো খবর দিল, আমরা গেলাম রিহার্সেলে। তো জয় নাচের রিহার্সেলে গেল, আমি গানের রিহার্সেলে গেলাম। তখন আমাদের এখানে গানে আমি, শুভদা, কমলেশ ভট্টাচার্য, মিঠু যাকে বলি, ঋষিকেশ মিঠু, দেবজিৎ শাহ বাপন, দেবজিৎ শাহ, শুভেন্দু শিকদার খুব ভালো গান করতো, তারপর রুমি, আরও অনেকে আমরা কোরাস করতাম। এবং তখনকার সময় আমরা যে কোরাসগুলো গণনাট্য থেকে করতাম মঞ্চে, এগুলো লাইটের বাহাদুরি থাকতো, আমরা লাইটে করতাম, আমরা ফ্ল্যাট লাইটে করতাম না। তখনের সময় আমরা স্পটলাইটে রিহার্সাল করতাম গানের, এবং ওই গান আমরা প্রেজেন্ট করতাম যেদিন আমাদের গণনাট্যের অনুষ্ঠান থাকতো। তো প্রথম আমরা এই অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করার পর রাত্রিবেলা আমরা স্কিন টিন ভাঁজ করছি, তখন মুকুন্দদাস ভট্টাচার্য আমার স্যার, তো উনি বললেন শুভদাকে, এই দুটো ছেলেকে পেয়েছিস, আমার আর জয়ের কথা, তুই একটু বলে দে আমার সাথে এসে দেখা করার জন্য। তো শুভদা আমাদেরকে বললো, তোদেরকে বলেছে, যাস একদিন সঙ্গীত বিদ্যালয় গিয়ে দেখা করিস। তো তারপর আমি আর জয় সঙ্গীত বিদ্যালয়ে গেলাম। সঙ্গীত বিদ্যালয়ে যাওয়ার পর বললেন, জয়কে বললেন, তুই তো সুন্দর নাচ করিস, নাচটা শেখা শুরু কর। আমাকে বললেন, তুমি গান করো বলে যে নাচ করতে পারবে না এরকম পৃথিবীতে কোথাও লেখা নেই, তুমিও নাচ করতে পারবে, নাচটা শেখো। তো যাই হোক, তারপর আমার একটা অসুবিধা পড়ে যাওয়ায় জয় ভর্তি হলো। তার একটা রোববারে আমি, জয় আমার থেকে এক সপ্তাহ সিনিয়র আর নাচে 1 সপ্তাহ সিনিয়র, আমি এর পরের রোববার থেকে শুরু করি। তারপর আমি, চন্দন মজুমদার, জয়, রক্তিম, আমাদের বিশাল টিম ছিল। রাজু, যে রূপমের সদস্য, রাজু চৌধুরী, তারপর শঙ্কর বণিক, আমাদের বিশাল ট্রুপ ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলি, মুকুন্দ দাস ভট্টাচার্য সকলেই জানেন, তুমি ওনার শিষ্য। ওনাকে শিল্পী হিসেবে এবং একজন সংগঠক হিসেবে ঠিক কেমনভাবে দেখো?
মানে সত্যি কথা বলতে কি, মুকুন্দ দাস ভট্টাচার্যকে মানে মানে খালি মুকুন্দদাস ভট্টাচার্য একজন শিল্পী হুম। বা একজন দক্ষ সংগঠক, এটা মূল্যায়ন করা বড় কষ্ট। মানে কষ্ট এই কারণে কষ্ট বা কঠিন যে উনি আপনার একটা অনুষ্ঠান বা যে কোনো একটা অনুষ্ঠানে যদি উনি প্রেজেন্ট হয়ে যান, পুরো অনুষ্ঠানটা উনি চালিয়ে দেবেন। হ্যাঁ, এবং যখন নাচের ক্ষেত্রে হয় মানে পুরো একাগ্রতা দিয়ে, এবং উনি যেভাবে গালি দিতেন মানে আমাদের রিহার্সেলে বা আমাদের ক্লাসে, আজকাল আমরাও তো স্টুডেন্টদেরকে শেখাই, পারবোই না না, এখন এইভাবে। বকলে গার্জিয়ান চলে আসবে। না, হ্যাঁ, মানে এটা সম্ভবই না। মানে আমরা কোনো সময় লেট করে ক্লাসে গেলে উনি কি বলতেন জানেন? মানে বলতেন, এই মেয়েরা তোরা বসতো, ওরা এসে তোদের কুলে বসবে, কারণ লেট করে কেন আসলো ক্লাসে, তো তারপরে আর কেউ লেট করে না, মানে এইভাবে। কিন্তু মানে প্রচণ্ড ওনার সাথে কি ছিল একটা, মানে একটা স্নেহ, মানে এত বকা দিতেন, কিন্তু সন্ধ্যার সময় যখন কোথাও দেখা হতো, এই তোরা কি চপ খাবি বা এগরোল খাবি, কিছু খাবি, একটা স্নেহ ছিল। এবং উনি বুঝতেন একটা জিনিস যে এই ছেলেগুলো অন্তত যাই করুক খারাপ ছেলে না এবং নাচে আছে, এটা একটা বড় কথা, এবং সবসময় সাপোর্ট করে যেতেন। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করি। তোমার কথা মতো তোমরা বেশ বড় হয়ে, মানে যখন কলেজে আমি আর জয়, হ্যাঁ, বড় হয়ে নাচটা শিখেছো। নাচের সম্পর্কে আমাদের আজকে নেই, কিন্তু সেই সময়কার একটা ব্যাপার ছিল যে যারা নাচে, ছেলেরা নাচে না, নাচটা মেয়েদের। এটা নিয়ে কখনো মনে হয়নি যে আমি নাচ শিখছি, বা বন্ধু বান্ধবরা কখনো বলেনি? এটা যখন আমি এবং জয় শুরু করি, বা আমরা যখন নাচ শুরু করি, নাচ শেখা শুরু করি, তখন বন্ধুরা বলতো তোরা এই নাচে গেলি কেন? হ্যাঁ, আমরা বলতাম না, ভালো লাগে। তারপর কি হয়েছে, তখন প্রতি সপ্তাহে অনুষ্ঠান থাকতো, একটা দুটো তো থাকতোই। আর সঙ্গীত বিদ্যালয়ের সামনে বিকেল 3-4টে বাস আসবে, বাসে উঠে যাওয়া। তখন এত ড্রেসের বাহাদুরি ছিল না, সাদা চুস পাঞ্জাবি পরতাম, লাল কোমরবন্ধ, বেশি হলে একটা হলুদ বা গ্রিন কালারের একটা উত্তরীয়, বা একটা বাটিকের উত্তরীয়, ওই এতটুকুই থাকতো। তো কি হতো, তখন অনুষ্ঠানে এতভাবে ইনভলভ হয়ে গেছি, তারপর কি হয়েছে, মানে তখন ওগুলো আস্তে আস্তে পেছনে পড়ে গেছে। হ্যাঁ, তখন ওগুলো পেছনে পড়ে গেছে। আর তখনই ওই মানে আফ্রিকা গণনাট্য থেকে একটা প্রোডাকশন হলো আফ্রিকা, যেটা দিয়ে সৌমিত্র শঙ্কর চৌধুরী মানে মানে নৃত্য জগতে প্রথম ওর ডিরেকশন, আফ্রিকা দিয়ে আমাদের এন্ট্রি শুরু হলো নাচে। এই প্রোডাকশনটা রবীন্দ্রনাথ আফ্রিকা, এটা বিরাট প্রোডাকশন হয়েছিল। এবং তুমি যেহেতু করিমগঞ্জের, আমি বলছি আমাদের এই প্রোডাকশন দেখে করিমগঞ্জের, তখন বোধহয় করিমগঞ্জ কলেজে সিলভার জুবিলি ছিল, আজকে থেকে আমি এটা 30 বছর আগের কথা বলছি, সিলভার জুবিলি ছিল, ওরা বলেছে আফ্রিকা করাতে হবে। তখন আমরা বলেছি যে মিনিমাম একটা বড় স্টেজ না হলে এতজন আর্টিস্টকে জায়গা করা যাবে না, তো ওরা বলেছে আমরা স্টেজ বড় করে দেব। তারপর আমার এখনো মনে আছে, ওরা এস্টিমেট নিয়ে তখনের সময় 18,000 খরচ করে ওই অডিটোরিয়ামের স্টেজ বড় করেছিল আফ্রিকার প্রোডাকশন হওয়ার জন্য। হ্যাঁ, তো ওরা স্টেজ বড় করেছিল এবং আমরা আফ্রিকা করেছিলাম। এবং আফ্রিকাতে কি হয়েছে, আমাদের এখানকার যে লোকনৃত্য, হ্যাঁ, আমাদের এই অঞ্চলের যে লোকনৃত্য, এই লোকনৃত্যগুলোর আঙ্গিকগুলাই কিন্তু আফ্রিকার নাচের মধ্যে প্রকাশ পেয়েছে, ব্যবহার করা হয়েছে, যাই বলো হয়েছে। এবং এই আফ্রিকাটা প্রচন্ড মানে সুনাম অর্জন করেছে। তারপর আচ্ছা, এই আফ্রিকার গল্প থেকে আরেকটা কথা মনে হলো, করিমগঞ্জ যাওয়া, সঙ্গীত বিদ্যালয় থেকে নানান জায়গায় দেশ বিদেশে অনুষ্ঠান করতে নানান সময় গেছো, অনেক অনুষ্ঠান করেছো, সেগুলো সম্পর্কে যদি কোনো একটা মজার ঘটনা বা স্মৃতি বা নানান কিছু ঘটনা ছিল নিশ্চয়ই, যদি একটু শেয়ার করো। সঙ্গীত বিদ্যালয় আমরা যখন ছিলাম, বা এখনো আমি সঙ্গীত বিদ্যালয়ের সাথে জড়িত, সঙ্গীত বিদ্যালয় অনেক তখনের সময় মানে অনেক পোশাক ছিল, কিন্তু মানে এটা জানি না সবাই জানে কিনা বরাক উপত্যকা, তখনের সময় ছলিয়া, ঘুমার, বাগড়ুম্বা, এসব নাচের মানে ভরপুর ড্রেস ছিল। এবং সঙ্গীত বিদ্যালয়ের বিখ্যাত উপস্থাপনা, প্রোডাকশন যাই বলো, তবু রঙ্গে বড়া, এটা আমরা অনেকবার করেছি, বারবার করেছি। এবং আমি মনে করি যে এরকম একটা মানে উপস্থাপনা
মানে নৃত্য জগতে অন্তত মানে বরাক উপত্যকার ওটা করা দরকার। কেন দরকার? মানে এটা করলে কি হয়, ওই যে বারবার ড্রেসটাকে চেঞ্জ করা, বারবার বিভিন্ন ড্রেসে এন্ট্রি নেওয়া, এক্সিট হওয়া, কিন্তু লাইভ প্রোগ্রাম। তখন কি হতো, তখন তো গানগুলো লাইভ হতো, তখন গানগুলো লাইভ হতো বা পরবর্তীতে। আচ্ছা, এইখানে একটু থামি একটা কথা জিজ্ঞেস করি। আগে লাইভ হতো, আমরা নিজেরা অনুষ্ঠান করেছি, পেছনে গান এবং কবিতা সবকিছু থাকতো, সামনে নাচ হতো। এখন সেটা রেকর্ডেড হয়। রেকর্ডের কি মনে হয় দুটো পরিবর্তন, যে আগেরটা কি বেশি এফেক্টিভ ছিল না এখন বেটার? না না, দুটোই খারাপ না, আগেরটাও খারাপ না, এখনেরটাও খারাপ না, কিন্তু একটা কথা কি, আগের যে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানে রিহার্সেলটা পারফেক্টলি দিতে হতো। মানে এখন কি হতো, এখন কি হয় 4 দিনের রিহার্সেলে হয়ে যায়, তখন এটা 12 দিন লাগতো রিহার্সেল দিতে। এবং একটা মানুষের কথা আমার স্মরণ করতে হয়, মানে দুটো মানুষের কথা। একটা হচ্ছে কালিকা প্রসাদ ভট্টাচার্য, যে রিহার্সেলে যে ঠেকা বাজাতো, সেম ঠেকা 6 মাস পরে ওই নাচে ওই ঠেকাই বাজাবে। আর আরেকজন তোমাদের করিমগঞ্জে রত্নরাজ ধর তবলা, রত্ননাথ ধরের সাথে একবার রিহার্সেল হয়ে গেলে 2 বছর পরে ওই নাচ করো কোথাও গিয়ে, ওর রিহার্সেল দরকার নেই, ও ঠিক জানে কয়টা ঠেকায় ওরা ঢুকবে, তারপর কোথায় চেঞ্জ হবে, মানে ওর ঠিক মুখস্থ থাকতো, এত এত নাচ। আচ্ছা, এই আইপিটিএতে যোগ দিয়ে নানান জায়গায় অনুষ্ঠান করেছো, আইপিটিএ এর অনুষ্ঠান কমে যাওয়ার কারণ কি তুমি কি বলে মনে করো? দেখো, আমি একটা কথা বলি, মানে একটা সময় কি হয়েছে, মানে প্রতিটা সংগঠনের তো তার একটা মতাদর্শ থাকে, আইপিটিএরও একটা নির্দিষ্ট মতাদর্শ আছে। তো এই মতাদর্শে হয়তো কোনো জায়গায় গিয়ে একটু ফারাক লেগেছে, বা যারা নতুন এসেছিল তারার হয়তো পছন্দ হয়নি, বা দূর থেকে দেখে ভেবেছে না যাওয়াটা ঠিক হবে না। এরকম করতে 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 আস্তে আস্তে গণনাট্যের কাজকর্মটা বরাক উপত্যকায় পিছিয়ে গেছে। একটা সময় কি হয়েছে, একটা সময় গণনাট্য সংঘের মানে আমরা নিমন্ত্রণ, তখনের সময় যারা সিনিয়ররা ছিলেন ওদেরকে আমরা নিমন্ত্রণ করতাম, জেনারেল দর্শককে নিমন্ত্রণ করতে লাগতো না, কারণ গণনাট্য উৎসব, লোক এমনিই আসবে, নতুন কিছু হবে। এবং এটা কি রাজনীতির পরিবর্তনে? হ্যাঁ, কিছুটা রাজনীতির পরিবর্তন তো অবশ্যই আছে। তখন যে রাজনীতি বা যে চিন্তাধারায় লোক আসতো তার এখন মানে প্রথম থেকে, আগে কি হতো, যেন আমি একটা কথা বলি, আমি যখন প্রথম মুকুন্দ ভট্টের অনুষ্ঠানে পার্টিসিপেট করি, তখন শেষ বর্ষণ একটা উপস্থাপনা হয়েছিল বর্ষার উপরে। পাঞ্চালী ধর এটার গানের দায়িত্বে ছিলেন, পাঞ্চালী ধর গানের দায়িত্বে ছিলেন। তখন আমার কাজটা ছিল, প্রথম যখন আমি এন্ট্রি, মানে অনুষ্ঠানটা শুরু হবে, আমার সাথে আরেকটা ছেলে ছিল, আমরা স্বাগতম নিয়ে ঢুকবো একটা ভ্যানার নিয়ে, আবার যখন শেষ হয়ে যাবে তখন লৌহ প্রণাম নিয়ে ঢুকবো, ওটাই আমার কাজ ছিল। এখন একটা মুশকিল কি হয়ে যায়, এখন তুমি যদি প্রথম আসার সাথে সাথে কিছুদিনের মধ্যে যদি মঞ্চটা না দাও, তাহলে কি হয়, আস্তে আস্তে সরতে শুরু করে। যেরকম কি হয়, আমাদের কিন্তু একটা বাচ্চাদের উইং ছিল, অঙ্কুর গণনাট্যর, এবং অনেক বাচ্চা ছিল, অনেক বলতে 100-150 বাচ্চা ছিল। এবং এই বাচ্চারা আসতো, আমরা অঙ্কুরকে দিয়ে নাটক করাতাম। এবং তখন সুকুমার রায়ের জন্মদিবস পালিত হতো শিলচর, এবং এটা অঙ্কুর করতো গণনাট্যের 30 অক্টোবর অঙ্কুর, বাচ্চারা শোভাযাত্রা করতো, আমরা মানে গাইড করতাম, কিন্তু বাচ্চারা শোভাযাত্রা করতো, বাচ্চারা টোটাল অনুষ্ঠানটাই বাচ্চারা ছিল। এবং তখন অঙ্কুর থেকে নাটক হতো, এবং নাটকের যে মিউজিকগুলো হতো, এই মিউজিকগুলো কিন্তু বাচ্চারা তৈরি করতো, সেটা বাঁশ বাজিয়ে হোক আর ঢোল বাজিয়ে হোক, হাতে তালি দিয়ে হোক, আমরা কোনো ট্র্যাক ইউজ করতাম না। এবং নাটকের আবহ বাচ্চারা তৈরি করতো, আলো করতেন শেখর দেব রায়, হ্যাঁ, আর নাটকের ডিরেকশন সৌমিত্র শঙ্কর চৌধুরী দিত। শেষ সময়ে এসে শেখরদা একটু দেখিয়ে দিত। এই যে আমরা একটি দলের নাম সবাই জানি, বাংলা গানের অন্যতম দল দোহার,
যার অন্যতম শিল্পী ছিলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য, এবং সেখানে তুমি নানা অনুষ্ঠান ওদের সাথে বাজিয়েছো, হুম, খুব কাছের থেকে ওনাকে দেখেছো। দেখেছি। ওনার সম্পর্কে যদি আমাদের একটু কিছু শেয়ার করো স্মৃতি থেকে। হ্যাঁ, কালিকার কি ছিল মানে কালিকাদার একটা জিনিস ছিল, মানে আমি 99-এর স্টুডেন্ট হলে অগাস্ট মাসে প্রথম অনুষ্ঠানটা হয় দোহারের আচ্ছা। স্টুডেন্ট হলে, কলেজ স্কোয়ারের স্টুডেন্ট হলে এই অনুষ্ঠানটা হয়। তো আমি তখন কলকাতায় গেছি এমনি ঘুরতে। তো ও সন্তোষপুর থাকতো, আমি যাদবপুর থাকতাম আমার একটা বন্ধুর মেসে, 4-5 দিনের জন্য গেছিলাম। তো আমি যাই হোক ব্যাগটা রেখেই আমি গেছি বটতলায় থাকতো। তো আমি গিয়ে দেখা করেছি ওর সাথে। ও বলেছে আমরা একটা অনুষ্ঠান করছি সামনে, খুব সম্ভব 6 অগাস্ট না 11 অগাস্ট এরকম কি এটা ছিল, তুই থাকবি নাকি? তখন আমি বললাম, আছি। তাহলে আজকে বিকেল থেকে রিহার্সেল, তুই একটু পারকাশন বাজাবি, চলে আসিস, আর গানের সাথে একটু। আচ্ছা, তখন কি তুমি পারকাসন আগের থেকে বাজাতে? হ্যাঁ, তখন বাজাতাম বলতে কি, তখন তো সুবোধা, কমলেশ, ঋষিকেশ আচ্ছা, ওদের ওরা সাথে। ওরা গান করতো গণনাট্যের। তখন তো আমাদের গান নাচ মিলে টোটাল অনুষ্ঠানটা হতো। তো তখন রিহার্সেল। আমি ওদের সাথে বাজাতাম স্টেজে। তখন সেদিন বিকেলে রিহার্সেলে ডাকলো। হ্যাঁ গেলাম, রিহার্সালে গেলাম, গিয়ে দেখলাম রাজীবকে, আরো দুজন ছিল। একজন তখনের সময় খুব প্রবীণ একজন ঢোলের শিল্পী ছিলেন, নামটা মনে নেই, এতটুকু মনে আছে উনি বিজয়গড়ের ছিলেন। যাই হোক, এই 2-3 দিন 4 দিন রিহার্সাল দিলাম। তারপর আমরা স্টুডেন্ট হলে অনুষ্ঠানটা করি। অনুষ্ঠানটা বিরাট সাকসেসফুল হয় অনুষ্ঠানটা, মানে কানায় কানায় ভরপুর। এবং তখন থেকেই কালিকার কি ছিল, মানে কালিকার যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো, তো ওর একটা ফ্যান ফলোয়িং ছিল। আচ্ছা। মানে দর্শক, মানে কোত্থেকে যে এত দর্শক এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। হ্যাঁ, ওটাই প্রথম অনুষ্ঠান ওদের হ্যাঁ, ওটাই দোহারে? প্রথম অনুষ্ঠান। আচ্ছা। তারপর অনুষ্ঠানের পর আনন্দবাজার আজকাল থেকে ইন্টারভিউ নিল, আমারও ইন্টারভিউ নিয়েছে। এবং তারপর আনন্দবাজারে বেরিয়ে হচ্ছে, আজকালও বেরিয়েছে যে শিলচরের সেবায়নে দোহার মিলে একটা দোহার দল হয়েছে, এরকম একদম নামটাম দিয়ে বেরিয়েছে নিউজ। যাই হোক, তো এরকম করলাম। তারপর তো 1-2 দিন গেল, আমি চলে এলাম। আবার কি হয়েছে, গণনাট্যের একটা কাজে আমরা একবার কলকাতায় যাই। এর এক বছর না 6 মাস 8 মাস পরেই যাই। আহ, আহ, পুজোর একটা গানের ক্যাসেটের রেকর্ডিং এ গণনাট্য থেকে বেরোনো। তো যাই হোক, গিয়ে রেকর্ডিং হয়েছে। তখন টিভিতে ডেকেছে, টিভি চ্যানেলে ডেকেছে দোহারকে একটা অনুষ্ঠান করার জন্য। তো আমরা গেছি অনুষ্ঠান করতে। যখন ঢুকছি আমরা স্টুডিওতে, আমার এই কথাটা এখনো মনে আছে, উনি যিনি প্রডিউসার উনি কালিকাকে বলছেন, দেখুন আপনি খারাপ পাবেন না, বেশি কথা টথা বলবেন না, কিন্তু শুধু গানই করবেন, 1-2টো বেশি আপনার কথা বলার দরকার নেই। কিন্তু পরের দিকে কি হয়েছে আমরা দেখেছি, যে লোকে কালিকার কথা শোনার জন্য যেত। হ্যাঁ, কালিকা কি কথা বলে সেটা শোনার জন্য যেত। তো এই করে করে তারপর কলকাতা আমি প্রতি ডিসেম্বরে যেতাম বলতে আমি বাবার ট্রিটমেন্টে বোম্বেতে যেতে হতো প্রতি বছর বাবাকে নিয়ে ডিসেম্বরে। তো ডিসেম্বরে আমি 2-4 দিন 5 দিন কলকাতার জন্য রেখে দিতাম। তো আমি গিয়েই প্রথম ফোন করতাম, চলে আয়, আজকে বিকেলে অনুষ্ঠান আছে, তো চলে যেতাম। আমি কলকাতার মঞ্চে নাচও করেছি দোহারের হয়ে, সাউন্ডও সামলেছি। এখনো মনে আছে যে ক্যালকাটা ক্লাবে অনুষ্ঠান ক্রিসমাসের সময়। তো আমাকে কালকে বলছে, আমাদের তো সাউন্ডের লোক নেই, তো তুই একটু বলে বলে দিস, তোর তো জানা আছে আমাদের ইয়েটা, ও চালিয়ে দেবে, তুই শুধু বলে দিবি। তো আমি বলে বলে যা আমার ক্ষমতায় দিয়েছে আমি বলে দিয়েছি, ও করে দিয়েছে। আচ্ছা, এই যে এই সব কিছুর মধ্যে আমরা জানি তোমার একটা অর্গানাইজেশন আছে, নৃত্য উপাসনা কেন্দ্র। এটা কি করে এবং মানে কিভাবে কিভাবে তৈরি হলো? কিভাবে তৈরি হয়? তৈরি হলো এটা, এটাও একটা মানে মজার ব্যাপার। এই পার্টিকুলার অর্গানাইজেশনটা মিশন রোডে 3-4টা বাচ্চাকে নিয়ে, মাল্যশ্রী আমাদের সাথে নাচ করতো, ও শুরু করেছিল। তো ওই যে বললাম গুরুর আশীর্বাদ লাগে, মুকুন্দ স্যার বললেন তুই শুরু কর, মাল্যশ্রীকে শুরু করলেন। তো মাল্যশ্রী একদিন এসে স্যারকে বললো এটার কি নাম দেওয়া যায়। স্যার বললে নৃত্য উপাসনা কেন্দ্র দিয়ে দে। তো দিয়ে দে, শুরু হলো। তো তারপর যা হয় ওর শেখাচ্ছে। তার 2-3 বছর 4 বছর পর
মাল্যশ্রী ওর হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গেছিল ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছিল। তো মাল্যশ্রী বললো এই এতটা স্টুডেন্টকে ছেড়ে দেবো, খারাপ লাগছে। তখন আমার স্ত্রীকে, আমার মিসেসকে বললো, ও নাচ করে, দেবলীনা চৌধুরী তুলি, তো ওকে বললো তুমি যদি ওদেরকে একটু সামলে নাও তাহলে স্কুলটা বেঁচে যাবে। তো তুলি বলল ঠিক আছে, আমার করতে কোনো অসুবিধা নেই। তারপর কি হলো, মাল্যশ্রীর থেকে আহ, এটা শিফট হয়ে গেল তুলির মধ্যে। তুলি তারপর ওদের দায়িত্ব নিল এবং আস্তে আস্তে স্কুলটা শুরু হলো। তারপর আমিও ইনভলভ হলাম, তারপর চলছে, কাজ চলছে। আচ্ছা, আমরা জানি যে এখানে অনেক শিল্পীরা, বাইরে থেকে বিখ্যাত সব শিল্পীরা এসছেন, তাদের সঙ্গে তুমি পারকাশন বাজিয়েছো এবং দূরদর্শন এবং আকাশবাণীতেও বাজিয়েছো। তো এই পারকাশনিস্ট হয়ে ওঠার গল্পটা যদি একটু ছোট্ট করে আমাদেরকে একটু বলো। মানে হঠাৎ করে নাচের গল্প জানি, গানেরটাও জানলাম, কিন্তু এই শিল্পটা হঠাৎ করে কি করে না, এলো? হঠাৎ করে বলতে কি, মানে ওই প্রতিটা মানে ইয়ের পেছনে একটা গল্প থেকে যায়। তো এটা কি হয়েছে, এটা শুভদার সাথে আমি শিলংয়ে গেছি একটা অনুষ্ঠান করতে। তো এই অনুষ্ঠানটা ছিল শুভপ্রসাদ, রেজওয়ানা চৌধুরী বন্যা বন্যা। আর মনোজ দেবের আবৃত্তি, আচ্ছা। এই তিনজনেরই অনুষ্ঠান। তখন রেজওয়ানা চৌধুরী বন্যা মধ্য গগনে, মানে দাপিয়ে বেড়াচ্ছেন অনুষ্ঠান করে করে, এবং মানে পাগল হয়ে লোকে শুনছে ওনার গান। তো প্রথমে শুভদা গিয়েছে গান, তো খুব সুন্দর হয়েছে। তারপর মনোজদা আবৃত্তি করেছে। তারপর যখন রেজওয়ানা চৌধুরী বন্যা উঠেন স্টেজে, তো ওঠার আগে উনি বলছেন ওই যে শুভপ্রসাদের সাথে যে বাজিয়েছে মন্দিরা, ওনাকে পেলে আমার খুব ভালো হয়। তো আমি বাইরে দাঁড়িয়ে গল্প করছি, আমি শুভদারকাকে। তো হঠাৎ করে এসে বলছে তো তোমার, আপনাকে একটু বাজাতে হবে। শুভদা বলছে যা বাজিয়ে দে। আমার কাছে এটা একটা মানে মাথায় বাজ পড়ার মতো, রেজওয়ানার পাশে বসে, এবং সবচেয়ে মুশকিল কি, তবলা রেজওয়ানা চৌধুরী বন্যা মধ্যেখানে আমি, মানে ওনার ঠিক পাশেই, মানে যে মানে ভুল যদি হয় এরকম, মানে আর কোনো আইডিয়া তো নেই কি গান কখন গাইবেন কি না। তো যাই হোক, আমি বাজালাম। তো বাজানোর পর আমাকে দর্শক থেকে একজন বলছে যে তোর বাজনা খুব ভালো হয়েছে, কিন্তু তোর মুখটা দেখতে পারিনি। মানে আমি এত মানে কনসেন্ট্রেট করেছিলাম মন্দিরার প্রতি যে আমি মাথা উঠাইনি। হ্যাঁ, তো তোর এটা কত বড় প্রাপ্তি, হ্যাঁ, জীবনের একটা স্মরণ। তারপর কি হলো, তারপর ওনার সাথে একটা পরিচয় হয়ে গেল রাজওয়ানা চৌধুরীর সাথে। তারপর শিলচর যতবার উনি এসছেন, বরাক উপত্যকায় এসছেন, উনি এসেই প্রথম খোঁজ করেন সেবায়নকে। সেবায়ন। হ্যাঁ, সেবায়নকে আচ্ছা, আমার এই নানান রকম কিছুর থেকে সব কিছু ছেড়ে হঠাৎ করে থিয়েটারে আসা কি করে? ওটাও আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। এই গান, নাচ, পারকাশনিস্ট সব কিছু করে হেঁটে এসে থিয়েটারে একটা নাম। আমি আমি নাট্যকর্মী। আমি নাটক বলতে কি, আমি দুটো নাটক করেছিলাম, একটা ছায়াবৃতা আর আরেকটা সীমানা। এটা শ্রদ্ধেয় চিত্রবানু ভৌমিকের লেখা এবং ডিরেকশনে করেছিলাম বলতে সেটা ছোটবেলায় না না বড়বেলায়? বড় 2011-12 এরকম হবে। আচ্ছা। দুটো নাটক, এবং আমার নাটক করে খুব ভালো লেগেছিল। যাই হোক, এটা হচ্ছে মানে আমার নাটক করার যে জায়গাটা। আর আমি নাটকের আবহ প্রয়োগ করি। তো এটা অনেক আগে যুধিষ্ঠিরের সিদ্ধান্ত, একটা নাটক, শেখর দেবরায়ের, ওইটাতে আমি মিউজিকটা করেছিলাম। আর তারপরে দশরূপকের একটা নাটক ছিল ময়ূরপঙ্খী, অসাধারণ নাটক, ওইটাতে আমি মিউজিকটা বাজিয়েছিলাম। তখন কি, তখন তো টেপ ছিল, তখন সব থেকে মডিফাই মেশিন ছিল দশরূপকের কাছে, এটা মানে নাম্বারিং থাকতো যে 18 মিনিট থেকে 19 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত এই ট্র্যাকটা বাজবে। তারপর মানে খুব কঠিন ছিল বিষয়টা। এখন যেরকম রিপিট করা যায়, তখন রিপিট করাটা কষ্ট হয়ে যেত, মানে এক একটা মিউজিককে। তো এই থেকে আমার মানে যাকে বলে হাতে করি, মানে নাটকের মিউজিকে। তারপর আমি শেখরদার জিম্মা করলাম, জিম্মা নাটকটার আবহ করলাম। করার পর একদিন আমাকে শেখরদা ডাকলো বাড়িতে, ডেকে বোঝালো আমাকে, বাবাজি তুমি এটা পারবে, কারণ যেটা মিউজিকের দরকার এটা তোমার মধ্যে আছে, নাটকের মিউজিকটা পারবে তুমি, তুমি করো, আমি তোমার পেছনে আছি। আমি বললাম না, কি করে? বলো করো না, তুমি তুমি পারবে। তারপর একটা 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 করে শেখরদা নাটকের আমি মিউজিক করে গেলাম। তারপর শেখরদা
শেখরদাই উৎসাহে এবং আমি গণসুরের দায়বদ্ধ নাটকে প্রথম গণসুরের নাটকে আমি গিয়ে মিউজিক করি, দায়বদ্ধ করলাম। তারপর নাথবতী, অনাথবোধ, আরও এক দুটো নাটকে ওদের করেছি আমি। এই থেকে আমার আবহ সঙ্গীতে আসা, মানে আবহ সঙ্গীত প্রয়োগ সব মিউজিক তো আর আমি বানাই না, কোনো মিউজিক মিউজিক নিজে বানালে বেশি সুবিধে পাও না প্রয়োগে বেশি? না, আমার দুটোতেই অসুবিধা হয় না। যেরকম শেখরদার আন্তিগণে নাটক দেখে শিলচরের একজন নাট্যকার বা কি বলে একজন পত্রিকার সম্পাদক বলেছিলেন যে এটা তো এই মানে আবহ তৈরি করতে তো বিশাল টাকা খরচ হয়েছে। তো আমি বলেছি না দাদা, বেশি খরচ হয়নি, এটা বেশি হয়নি। বলে তাও তো একটা তো মিনিমাম হয়েছে। আমি বলছি না, 1150 টাকা খরচ হয়েছে। বলো কি বলো 1150? আমি হ্যাঁ, 150 টাকা দিয়েছিলাম ক্যাফে ওগুলো ডাউনলোড করে দেওয়ার জন্য, কারণ আমাদের এখানে ট্র্যাকগুলো রেকর্ডিং করা সম্ভব না, এত টাকা খরচ করে পেরে ওঠা যায় না। আর 1000 টাকা মিক্সিংয়ের জন্য স্টুডিও দিয়েছি। 1100 বলছে অসাধারণ মিউজিক হয়েছে, অসাধারণ মিউজিক হয়েছে। এবং হ্যাঁ, একটা সময় আমরা সেবায়ন রায়চৌধুরীর নামে কন্টিনিউয়াস শুনতাম মিউজিক মানে আবহ মানেই সেবায়ন রায়চৌধুরী। না, এরকম কিছু না, আমি করে যাচ্ছি। আর এখন আমি হয়তো তুমিও জানো যে আমি আজকের প্রজন্মের সাথে জড়িত। তো আজকের প্রজন্মের যখন যেখানে মিউজিকের ক্ষেত্রে ক্রাইসিস হয়, আমি চেষ্টা করি ওটা ইয়ে করে দেওয়ার। এবং আমরা এপি থেকে আজকের প্রজন্ম থেকে চেষ্টা করছি আবহ প্রয়োগে নতুন নতুন শিল্পী উঠে আসুক। কারণ এটা তো চলে যেতে হবে, এটা তো একজনের পরে একজন আসতে হবে, না হলে এটা সম্ভব না। হ্যাঁ, এই করেই আবহ সঙ্গীতে আসা এবং নাট্যকর্মী হয়ে ওঠা। আমরা অনেকটা সেবায়ন রায়চৌধুরীকে এখানে দেখলাম, কখনো গান, কখনো নাচ, আবহ তৈরি, প্রয়োগ, পারকাশনিস্ট সব কিছুই দেখলাম। এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা করতে ভালো লাগে? প্রথম যেটা ভালো লাগে এটা হচ্ছে আমি যে এত এত আবহ করি না, এই আবহ করার পেছনে আমার স্ত্রীর একটা বিরাট সহযোগিতা আছে। মানে আমি তো বাড়িতে গিয়ে ল্যাপটপটা ফেলে দিই, না হলে স্ক্রিপ্ট এখানে ফেলে দিই, ও কিন্তু সব গুছিয়ে রাখে। মানে আমার একদম ফাইল করা, যে মানে কোন স্ক্রিপ্ট কোন সময় কোন দিন লাস্ট করা হয়েছিল না হয়েছিল, মানে ওর একটা মানে সাপোর্ট না থাকলে এগুলো করা সম্ভব হতো না। আর যা বলে আগামীতে আমার নৃত্য উপাসনার থেকে আমার একটা ভালো প্রোডাকশন করার ইচ্ছে। এবং এই প্রশ্নটা আমার লাস্ট প্রশ্ন ছিল যে আগামীর প্রজেক্ট কি আসছে, মানে কি আছে আগামী? নৃত্য উপাসনা থেকে এই বছরই হয়তো আমি একটা রবীন্দ্রনাথের একটা বড় উপস্থাপনা করতে যাচ্ছি। আর যদি বলো যে আর কি ইচ্ছে থাকতে পারে, তাহলে আমি এরকম ভালো ভালো উপস্থাপনা আমাদের আজকের প্রজন্ম থেকে হোক। আর আমার একটা ছোট্ট বাসনা যে আমি যাতে কোনোদিন ব্রাত্য বসু হোক বা দেবাশিস রায়ের নাটকের আবহ প্রয়োগ করতে পারি, এটা আমার একটা বাসনা। এটা যদি কোনোদিন হয় তো খুব ভালো, খুব ভালো, হয়তো হলো। আমরা আমাদের সকলের তরফ থেকে এই শুভকামনাটুকু রাখছি যেন এই স্বপ্ন একদিন সম্পূর্ণ হয় এবং আমাদের ভালো ভালো সব নাটকে আমরা যেন সেবায়ন রায়চৌধুরীর মতো একজন আবহ তৈরি করা এবং প্রয়োগ করার মানুষ আমাদের সাথে পাই। ভালো থেকো, সুস্থ থেকো। দর্শকদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।